হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে অন্যান্য সমস্ত ক্লাসগুলো করেছো। প্রথম ক্লাসগুলো এখনও পর্যন্ত বাংলা ক্লাস তোমাদের হয়নি। আজকে আমি তোমাদের বিশ্বজিৎ স্যার প্রথম বাংলা ক্লাস নিচ্ছি এবং তোমরা প্রত্যেকটা স্যারের ক্লাস করেছো। তোমাদের বাংলা সিলেবাসটা আগে বুঝে নেওয়া উচিত। এই যে বাংলা সিলেবাসে মোট 30 নম্বর আসবে পরীক্ষায়, তার মধ্যে এখানে প্যাসেজ আছে, সেই প্যাসেজ থেকে একটি গদ্য থেকে এবং আরেকটি কবিতা থেকে। গদ্যটি ভাষাগত, সাহিত্যিক, বৈজ্ঞানিক এবং আলোচনামূলক, এবং কবিতার স্তবকটি বর্ণনামূলক এবং নাটকীয় হতে পারে। মানে আরও আছে যেগুলো হচ্ছে 9 নম্বর প্রশ্ন এখান থেকে আসবে, আর কবিতা থেকে 6টি প্রশ্ন আসতে পারে। এছাড়া ব্যাকরণ আছে এবং ভাষার দক্ষতা সংক্রান্ত প্রশ্ন হতে পারে। এছাড়া পেডাগোগির আছে, শিক্ষা ও বিজ্ঞানের ভাষা আর বিকাশ, তারপরে ভাষা শিখন দক্ষতার ভিত্তি বা ভাষা শিখনের মূলনীতি, ভাষার বৃত্তি বা ভাষা দক্ষতার কার্যাবলী, শোনা এবং বলার ভূমিকা, কিভাবে শিক্ষার্থীরা এগুলিকে সরঞ্জাম হিসাবে ব্যবহার করে, মৌখিক এবং লিখিত উভয় ধরনের যোগাযোগ ধারণার জন্য ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা, বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে শিক্ষকের চ্যালেঞ্জ, ভাষার ত্রুটি এবং ভাষা শিক্ষার অসুবিধা অসঙ্গতি। তো পেডাগোগির এই যে প্রতিকারমূলক শিক্ষা, পাঠ পরিকল্পনা, ডিজাইন, এগুলো আছে, ওইগুলো অন্য সময় করা হবে। আমরা প্রথমে আজকে ব্যাকরণে যাব। ব্যাকরণে আমাদের কি কি পড়তে হবে সেগুলো একটু দেখতে হবে। প্রথমে হচ্ছে সমার্থক শব্দ, তারপরে এক কথায় প্রকাশ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, শুদ্ধ অশুদ্ধ বানান, ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, ধর্নাত্মক শব্দ, শব্দদ্বৈত, সমাজচারিত ভিন্নাত্মক শব্দ, সর্বনাম, বর্ণ বিশ্লেষণ, ক্রিয়াপদ, কারক, সন্ধি। আজকে আমাদের আলোচনা সন্ধি। সন্ধি করার জন্য বিশেষ কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো কি, সেগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। সন্ধি বিচ্ছেদকালে যে দ্রষ্টব্য বিষয় বা যে নিয়মগুলো আছে, সূত্র অবশ্য উল্লেখ্য। পূর্ণাঙ্গ সূত্র নয়, বিচ্ছিন্ন পদ দুটির কোনো কোনো ধ্বনি আছে, যুক্ত হয়ে তাদের কি পরিণতি হয়েছে তা বন্ধনীর মধ্যে উল্লেখ অবশ্য প্রয়োজন। মানে কোনো নির্দিষ্ট একটা সূত্র নয়, বিচ্ছিন্ন পদ দুটির কোনো কোনো ধ্বনি আছে, যুক্ত হয়ে তাদের কি পরিণতি হয়েছে, মানে যে ধ্বনিগুলো আছে সেই ধ্বনিগুলো আলাদা আলাদা ধ্বনি যেগুলো যুক্ত হয়ে পরবর্তীতে কি পরিবর্তন হয়েছে তা বন্ধনীর মধ্যে উল্লেখ অবশ্য প্রয়োজন। সেটাকে একটি বন্ধনের মধ্যে সেটাকে উল্লেখ করতে হবে। যেমন বিবেকানন্দ, বিবেক আনন্দ, অর্থাৎ আ যোগ আ ইজুক্যাল টু আ। তারপরে স্বরসন্ধি হলে বিচ্ছিন্ন পদের প্রথম অংশে অকার, আকার, হস্যইকার, একার ইত্যাদি স্বরধ্বনি থাকে, তাই তাতে হসন্তর সা বিসর্গ চিহ্ন দেওয়া যাবে না। ব্যঞ্জন সন্ধিতে বিচ্ছিন্ন পদের প্রথম অংশে ব্যঞ্জন চিহ্ন বা হসন্ত চিহ্ন এবং বিসর্গ সন্ধিতে বিসর্গ চিহ্ন দিতেই হবে, না হলে নম্বর কাটা যাবে। অর্থাৎ এই হসন্ত চিহ্ন এবং বিসর্গ সন্ধিতে বিসর্গ চিহ্ন দিতেই হবে। এই চিহ্নগুলো যদি না দেওয়া হয় তাহলে নাম্বারটি সম্পূর্ণভাবে কাটা যাবে। যেরকম উদাহরণ হিসাবে তোমরা দেখতে পারো নবান্ন। নবান্ন এখানে হচ্ছে নবযোগ অন্ন, অর্থাৎ অ যোগ অ ইজুক্যাল টু আ। অর্থাৎ এখানে অ যোগ অ হয়ে ব তে হসন্ত চিহ্ন দেওয়া যাবে না। এখানে এই যে নবান্ন, এখানে কোনো হসন্ত চিহ্ন দেওয়া যাবে না। এরপরে আমরা দেখছি দিগন্ত। দিগন্ত দিক যোগ অন্ত, অর্থাৎ ক যোগ অ এখানে হয়ে গেছে গ, কতে হসন্ত চিহ্ন দিতে হবে। এখানে কতে হসন্ত চিহ্ন দিতে হবে। নিরন্তর, নি যোগ অন্তর, অর্থাৎ এখানে বিসর্গ যোগ অর, এখানে নিতে বিসর্গ কিন্তু এখানে দিতে হবে। এরপরে নিপাতন সন্ধিতে নিয়ম উল্লেখের পরিবর্তে বন্ধনীর মধ্যে ব্যতিক্রম বা নিপাতন লিখতে হবে, অর্থাৎ আযোগ চর্য আশ্চর্য। এই যে এই সন্ধিটা বিচ্ছেদ করার পর আমাদের কিন্তু এই যে বন্ধনী আছে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে কিন্তু নিপাতন কথাটি লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। সন্ধি বিচ্ছিন্ন পদ দুটির একটিরও বানান ভুল হলে সবটাই কাটা যাবে, মানে সমস্ত নাম্বারটাই কাটা যাবে। যদি সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো পদের বানান ভুল হয় সেক্ষেত্রে সম্পূর্ণ নাম্বারটি কাটা যাবে। বাংলা সন্ধির সূত্র হয় না, বন্ধনীর মধ্যে বাংলা সন্ধি বলে উল্লেখ করতে হবে। অনেক সময়ে বাংলা
সন্ধিবদ্ধ পদ সংস্কৃত মতে ভুল, তাই সংস্কৃত সূত্রানুযায়ী তার সন্ধি করা যাবে না। অর্থাৎ আমাদের যে বাংলা সন্ধি বলে বন্ধনীর মধ্যে যদি কোনো সন্ধি হয় সেই সন্ধি বাংলা সন্ধি বলে উল্লেখ করতে হবে। অনেক সময়ে বাংলা সন্ধিবদ্ধ পদ সংস্কৃত মতে ভুল, তাই সংস্কৃত সূত্রানুযায়ী তার সন্ধি করা যাবে না। যেমন উদাহরণ হিসাবে ধরো এখানে আছে জন যোগ এক, এক অর্থাৎ জৈনক সংস্কৃত মতে, কিন্তু বাংলা মতে এই জন যোগ একটা হবে জনেক। এবার আমরা আসছি মূল স্বরধ্বনিতে। স্বরধ্বনি তোমরা জানো ইতিমধ্যে যে স্বরধ্বনি কাকে বলে, যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকেই আসলে স্বরসন্ধি বলে। তো আমাদের এখানে সন্ধিতে দুই রকম ভাগ আছে, একটা স্বরসন্ধি একটা ব্যঞ্জন সন্ধি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বরসন্ধি। তো স্বরসন্ধি করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে আমরা যদি পুরোপুরি যদি ভালোভাবে যদি জানতে পারি, তাহলে আমাদের যে কোনো যদি সন্ধি যদি আসে পরীক্ষার ক্ষেত্রে, কোনো স্বরধ্বনি যদি আসে, সেক্ষেত্রে আমাদের সেই যে ভুল ত্রুটিগুলো হয় সেই ভুল ত্রুটিগুলো কিন্তু হবে না। আমরা যদি এই সামান্য কিছু সূত্র যদি একটু যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের এই ত্রুটিগুলো কখনোই হবে না। যেমন আমি এক এক করে এখানে আলোচনা করে দিচ্ছি। এই যে 1 নম্বরে দেখতে পাচ্ছ, অকার বা আকারের পর অকার বা আকার থাকলে উভয় মিলে আকার হয়, অর্থাৎ আকার পূর্ববর্ণে যুক্ত হয়, আকার পূর্ববর্ণে যুক্ত হয়, অর্থাৎ অকার বা আকারের পর অকার বা আকার যদি থাকে তাহলে উভয় মিলে সেখানে আকারই হবে, অর্থাৎ আকারটি এবং পূর্ববর্ণে যুক্ত হয়। অর্থাৎ ধরো এখানে উদাহরণ দেওয়া হচ্ছে যে নবযোগ অন্য অর্থাৎ নবান্ন। এখানে কি কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বতে আছে অ এবং পরবর্তীতে আছে অ, অর্থাৎ এখানে ইজুকাল টু হয়েছে আ, অর্থাৎ পূর্ববর্তী বর্ণ এবং পরবর্তী বর্ণ কিন্তু দুটি অ অ মিলে এখানে আ সৃষ্টি হয়েছে। আমরা পরের উদাহরণটা দেখছি মহা আকাশ, অর্থাৎ মহাযোগ আকাশ, মহা আকাশ। এখানে আ যোগ আ সমান সমান আ হয়েছে, অর্থাৎ আ যোগ আ ইজুকাল টু আ হয়েছে। এখানে আমরা 2 নম্বর সূত্রে যাচ্ছি। 2 নম্বর সূত্রে কি আছে, যে হস্যইকার বা দীর্ঘইকারের পর হস্যইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয় এবং দীর্ঘইকার পূর্ব বর্ণে যুক্ত হয়। অর্থাৎ এখানে যদি যদি হস্যই বা দীর্ঘই যদি থাকে, তার পরবর্তীকালে তার পরের বর্ণটা যদি হস্যই বা দীর্ঘই হয়, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘইকারই হবে, অর্থাৎ দীর্ঘকার পূর্ববর্ণে যুক্ত হবে। যেমন ধরো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ হচ্ছে রবি যুক্ত ইন্দ্র, অর্থাৎ রবীন্দ্র। এখানে এই যে রবি, রবি বয় হস্যি আছে অর্থাৎ হস্যই, আর এখানে আছে ইন্দ্রের ক্ষেত্রে হস্যই, অর্থাৎ হস্যই যোগ হস্যই ইজিক্যাল টু হয়েছে দীর্ঘই। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, আর একটা উদাহরণ এখানে পরীক্ষা, পরি যুক্ত ইক্ষা, অর্থাৎ এখানে হস্যই ই যুক্ত দীর্ঘই, অর্থাৎ এখানে হস্যই ই ইজিক্যাল টু দীর্ঘই, হস্যই যুক্ত দীর্ঘই ইজিক্যাল টু দীর্ঘই। আমরা 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে যে হস্যকার বা হস্যকারের পর হস্যকার বা হস্যকার থাকলে উভয় মিলে হস্যকার হয়, অর্থাৎ হস্যকার বা হস্যকারের পরও যদি হস্যকার বা দীর্ঘকার থাকে, এখানে দীর্ঘকার হবে, দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হবে, হস্যকার হয়। হস্যকার পূর্ববর্ণে যুক্ত হয়, হস্যকার কি হয়, পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন এখানে ভানুযোগ উদয় অর্থাৎ ভানুদয়, এখানে হস্য যোগ হস্য ইজিক্যাল টু এখানে হয়েছে হস্য, অর্থাৎ ভানুদয়। তারপর এখানে বধূ যোগ উৎসব অর্থাৎ বধূৎসব, এখানে দীর্ঘ যোগ দীর্ঘ, দীর্ঘই যুক্ত হয়েছে দীর্ঘতেই, অর্থাৎ দীর্ঘইতে এখানে এটা হয়েছে, অর্থাৎ বধূতে এই যে দীর্ঘ দেখতে পাচ্ছি আমরা, এবং উৎসবের ক্ষেত্রে যে হস্য আছে
উৎসবের ক্ষেত্রে যে হস্য আছে এই দুটো মিলিয়ে হয়েছে দীর্ঘই। আমরা 4 নম্বর দেখছি, অকার বা আকারের পর হস্যইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়, একার পূর্ববর্ণে যুক্ত হয়। অর্থাৎ অকার বা যদি আকার থাকে সেক্ষেত্রে তার পরবর্তী অক্ষর যদি হস্যইকার বা দীর্ঘইকার হয় তাহলে উভয় মিলে একার হবে। কি হবে? উভয় মিলে একার, উভয় মিলে হবে একার। অর্থাৎ এখানে কি হচ্ছে, অকার যোগ যদি আমরা হস্যইকার দিই তাহলে উভয় মিলে এখানে হবে একার, এখানে উভয় মিলে হবে একার। আমরা এখানে উদাহরণ দেখছি, কি দেখতে পাচ্ছি এখানে যে গজেন্দ্র, তো গজ যুক্ত ইন্দ্র অর্থাৎ গজেন্দ্র, গজ যুক্ত ইন্দ্র গজেন্দ্র। এখানে এই যে গজ শব্দের গজ অর্থাৎ অ এবং ইন্দ্র শব্দের এই যে হস্য ই, প্রথমে যে হস্য ই অর্থাৎ অযুক্ত হস্য ই ইজ ইকুয়াল টু এ। আমরা আর একটা উদাহরণ দেখছি, কি মহা যোগ ইন্দ্র, মহেন্দ্র। অর্থাৎ এখানে এখানে আ যোগ হস্য ই অর্থাৎ ইজ ইকুয়াল টু এ, এখানে আ যোগ হস্য ই ইজ ইকুয়াল টু এ হচ্ছে, অর্থাৎ মহাযোগ ইন্দ্র ইজ ইকুয়াল টু হচ্ছে মহেন্দ্র। এরপরে আমরা দেখছি যে নরেশ, এই যে নর যোগ ইস অর্থাৎ এই যে নর, এই যে র, এই যে রটাকে আমরা বলছি অ, অর্থাৎ অযুক্ত এই যে দীর্ঘই আছে তালব্যস্য, এই যে দীর্ঘই তালব্যস্য আছে এখানে, এই যে দীর্ঘইটি যদি অযোগ দীর্ঘ ই হয় সেক্ষেত্রেও কিন্তু এ হবে। অর্থাৎ যদি অযোগ হস্য ই হয় সেক্ষেত্রে এ হবে, আযোগ হস্য ই হয় সেক্ষেত্রে এ হবে, এবং অযোগ দীর্ঘ ই হয় সেক্ষেত্রে এ হবে। আবার যদি আযোগ দীর্ঘ ই হয় সেক্ষেত্রেও কি হবে, সেক্ষেত্রেও দীর্ঘই হবে, এ হবে। 5 নম্বর দেখো, অকার, 5 নম্বর হচ্ছে অকার, অকার বা আকারের পর যদি হস্যকার বা দীর্ঘকার থাকে তাহলে উভয় মিলে ও হবে। যদি অকার, যদি অকার বা আকারের পর যদি হস্যকার থাকে সেক্ষেত্রে ও হয়, সেক্ষেত্রে ও হয়। তাহলে অকার বা হস্যকার যদি থাকে সেক্ষেত্রে ও হয়, ও পূর্ববর্ণে যুক্ত হয়। এখানে আমি কিছু উদাহরণ বলছি, যেমন দেখো তোমরা যে বোধোদয়, বোধোদয় কিভাবে সন্ধি হয়েছে, বোধ যুক্ত উদয়, অর্থাৎ এখানে অযোগ হস্য মিলে হয়েছে ও। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে প্লাস হবে, যে এক একন, একনটা এখানে হয়েছে যে এক যুক্ত উন অর্থাৎ একন, অর্থাৎ অযোগ হস্য এখানে হয়েছে, অযোগ দীর্ঘ এখানে হয়েছে ও, এখানে অযোগ দীর্ঘ কি হয়েছে, ও হয়েছে। তারপরে 6 নম্বর দেখো, যে যে অকার বা আকারের পর রি থাকিলে উভয় মিলে অর হয়, অরের অপূর্ববর্ণে যুক্ত হয় ও র রেফ হয়ে পরবর্ণের মাথায় যায়। অর্থাৎ অকার বা আকারের পর রি থাকিলে উভয় মিলে অর হয়। যদি আমরা দেখি যে অকারের পর যদি রি থাকে, রকারের পর যদি রি থাকে সেক্ষেত্রে উভয় মিলে কি হবে না অর হবে, উভয় মিলে অর হবে। যেমন এখানে উদাহরণ দেখতে পাচ্ছি যে দেব যোগ ঋষি দেবর্ষি, অর্থাৎ অযোগ রি অর্থাৎ দেব যোগ ঋষি, এখানে কি হচ্ছে দেবর্ষি, অর্থাৎ এই যে অর হয়েছে দেবর, এই যে কথাটা দেবর্ষি, কিন্তু অ বা আকারের পরবর্তী ঋত শব্দের ঋ স্থানে আর হয়। যেমন হিমযোগ ঋত,
হিমার্ত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র অ যোগ অয়ের পরে অ বা আয়ের পরে রি থাকলেই অর হয় এমনটি নয়। আমরা আরও দেখি যে অ বা আয়ের পরে যদি ঋত শব্দ থাকে, অ বা অয়ের পরে যদি ঋত বলে যদি শব্দ থাকে, যদি ঋত শব্দ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই আর হয়। কি হয়? আর। সেক্ষেত্রে আর হয়। যেমন যেমন হচ্ছে হিমযোগ ঋত, হিমার্ত। তারপর হচ্ছে ক্ষুধাযোগ ঋত, ক্ষুধার্ত। অর্থাৎ এখানে হচ্ছে অ যোগ ঋত সমান সমান কি হচ্ছে, এখানে হচ্ছে আর সমান সমান এখানে হচ্ছে আর। তারপরে ক্ষুধা যোগ ঋত অর্থাৎ ক্ষুধার্ত, এখানেও একইভাবে এখানে আ যোগ ঋত সমান সমান কি হচ্ছে, এখানে হচ্ছে, এখানে যেমন হয়েছে ক্ষুধা যোগ ঋত অর্থাৎ ক্ষুধার্ত, অর্থাৎ এখানে আর হয়েছে। আমরা 7 নম্বরে যাব। এবার দেখো অকার, 7 নম্বর দেখো অকার বা আকারের পর একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। অর্থাৎ অকার বা আকারের পর যদি একার থাকে, যদি অকারের পরে যদি একার থাকে সেক্ষেত্রে ঐকার হবে। তাহলে অকারের পর যদি একার বা ঐকার হয় সেক্ষেত্রে কিন্তু অ বা আকারের পর যদি এ বা ঐকার হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে ওই হবে। যেমন ধরো জনযোগ এক, জনৈক, অর্থাৎ অযোগ এ এখানে হয়েছে কি ওই, অযোগ এ এখানে কি হয়েছে না ওই হয়েছে। তারপরে মতৈক্য, মত যোগ ঐক্য, মতৈক্য, অর্থাৎ অযোগ ওই হয়েছে, এখানে অযোগ ওই হয়েছে ঐকার, অর্থাৎ এখানে মত যোগ ঐক্য হয়েছে মতৈক্য, অযোগ ওই ইজিক্যাল টু ওই। আমরা 8 নম্বরে দেখছি যে অকার বা আকারের পর ওকার বা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। অকার বা আকারের পর যদি ওকার বা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। যদি যদি অকার এর পর ওকার থাকে তাহলে সেখানে কিন্তু অবশ্যই ঔকার হবে এবং সেটি অবশ্যই পূর্ববর্ণে যুক্ত হবে। যেরকম এই যে এখানে দেখো, যেরকম জলযোগ ওকা অর্থাৎ জলৌকা, এখানে অযোগ ও ইজিক্যাল টু হয়েছে ঔ। তারপরে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে মহাযোগ ঔষধ মহৌষধ, অর্থাৎ আযুক্ত ঔ, এখানে আযুক্ত ঔ হয়েছে ঔ, অর্থাৎ এখানে ও হয়েছে। আমরা 9 নম্বরে যাচ্ছি যে হস্যইকার বা দীর্ঘইকারের পর হস্যইকার বা দীর্ঘইকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে হস্যই দীর্ঘই স্থানে অন্তর্যকার পূর্ববর্ণে যুক্ত হয়। যদি হস্যইকার বা দীর্ঘইকারের পর যদি হস্যইকার বা দীর্ঘইকার যদি না থাকে, যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে সেক্ষেত্রে কিন্তু, যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে, হতে পারে সেটা অ হতে পারে, সেটা আ হতে পারে ইত্যাদি, যদি স্বরবর্ণ থাকে সেক্ষেত্রে এখানে জ হয়ে যাবে, সেক্ষেত্রে জ হবে। যেমন গতি যুক্ত অন্তর, গতন্তর, অর্থাৎ এখানে হস্যই যোগ অ হচ্ছে অন্তর্য। তারপরে ইত্যাদি, ইতি যুক্ত আদি অর্থাৎ ইত্যাদি, এখানে হস্যই যুক্ত আ ইজিক্যাল টু হয়েছে অন্তর্য। তবে 10 নম্বর হস্যকার বা দীর্ঘইকারের পর হস্যকার বা দীর্ঘইকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে হস্যকার ও দীর্ঘকার স্থানে ব হয়, ব পূর্ববর্ণে যুক্ত হয়। যদি আগেরটার মতনই একইভাবে, আগেরটা আমরা হস্যই দেখেছি, এটাতে হস্য বা দীর্ঘ,
এটাতে হস্য বা দীর্ঘ পরে যদি হস্য বা দীর্ঘ যদি না থাকে, যদি অন্য কোনো বর্ণ থাকে, সে হস্যই হতে পারে, সেটা দীর্ঘই হতে পারে, অ হতে পারে ইত্যাদি। যদি স্বরবর্ণগুলি থাকে সেক্ষেত্রে অবশ্যই অন্তর্জ হবে, সেক্ষেত্রে ব হবে, সেক্ষেত্রে কি হবে? ব হবে। অর্থাৎ যদি হস্যকার বা দীর্ঘকার পর হস্যকার বা দীর্ঘকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে হস্যকার ও ও দীর্ঘকার স্থানে ব হয়। যেমন এই যে অনুযুক্ত অয়, অন্যয়, এখানে হস্যযুক্ত অ ইজিক্যাল টু ব। তারপরে আমরা দেখছি স্বাগত, সুযোগ আগত, অর্থাৎ হস্যযুক্ত আ ইজিক্যাল টু কি হয়েছে? বা পেয়েছি আমরা। এই যে স্বাগতের বা। আমরা 11 নম্বর দেখছি যে রিকারের পর রিকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে রিকারের স্থানে অন্য স্বরবর্ণ থাকলে রিকারের স্থানে র হয়। যেমন মাতৃযোগ অনুমতি, যেমন মাতৃযোগ অনুমতি অর্থাৎ মাতৃনুমতি। যেমন রি যোগ অ সমান সমান র হয়েছে, অর্থাৎ রিকারের পর যদি রিকার ছাড়া অন্য কোনো যদি স্বরবর্ণ হয়, সেটা অ হতে পারে, হস্য ই হতে পারে। যদি এই সমস্ত স্বরবর্ণ হয় সেক্ষেত্রে র হবে, সেক্ষেত্রে র হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভাতৃযোগ আদেশ অর্থাৎ ভাত্রাদেশ, রি যোগ আ, রি যোগ আ ইজিক্যাল টু হয়েছে র, তারপরে র যোগ আ হয়েছে রা, অর্থাৎ ভাত্রাদেশ। তারপরে 12 নম্বর, স্বরবর্ণ পরে থাকলে একার স্থানে অয় ও ঐকার স্থানে আই, ওকার স্থানে অব এবং ঔকার স্থানে আব হয়। অর্থাৎ এ স্বরবর্ণ যদি পরে থাকে সেক্ষেত্রে একার স্থানে, স্বরবর্ণ যদি পরে থাকে সেক্ষেত্রে একার স্থানে অয় হবে এবং ঐকার স্থানে আই হবে, ওকার স্থানে অব হবে এবং ঔকার স্থানে আব হবে। যেমন নে যোগ অন, নয়ন, তারপরে গৈ যোগ অক, গায়ক, তারপরে পৌ যোগ অক, পাবক। অর্থাৎ এখানে এ যোগ অ হচ্ছে হচ্ছে ওই। তারপরে আমরা দেখছি যে ওই যোগ অ হচ্ছে আই আই। তারপরে আমরা দেখছি যে ও এর সাথে অ যুক্ত হয়ে আব হচ্ছে আব। অর্থাৎ এখানে স্বরবর্ণ যদি স্বরবর্ণের পরে যদি একার স্থানে পরে যদি থাকে, যদি স্বরবর্ণটি যদি পরে থাকে সেক্ষেত্রে একার স্থানে অবশ্যই ওই হবে এবং ঐকার স্থানে আই, অর্থাৎ ওকার স্থানে অপ এবং ঔকার স্থানে আব হয়। যেমন নে যোগ অন, নয়ন, তারপরে গৈ যোগ অক, গায়ক, পৌ যোগ অক, পাবক। আমাদের এরপরে দেখছি বাংলা স্বরসন্ধি। আমরা বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে বেশ কিছু আলাদা নিয়ম আছে এবং নিয়ম সেইভাবে নেই বললেই হয়, যে বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে যে আলাদা করে সেইভাবে কোনো নিয়ম নেই। এই যে এখানে যেমন দুই স্বর পরস্পর মিলিত হলে যে কোনো একটি স্বর লোপ পাবে, মানে খুব অল্প বাংলা স্বরধ্বনির ক্ষেত্রে মানে যেইটুকু নিয়ম আছে খুবই সামান্য নিয়ম। আমরা এতক্ষণ যে স্বরধ্বনিগুলো দেখছিলাম সেগুলো সংস্কৃত বহুল স্বরধ্বনি এবং বাংলা স্বরধ্বনি তার থেকে কিন্তু একটু আলাদা। এই যে এখানে যেরকম দুই স্বর পরস্পর মিলিত হলে যে কোনো একটি স্বর লোপ পায়, যদি দুটো স্বর যদি মিলিত হয় সেক্ষেত্রে একটি স্বর অবশ্যই লোপ পাবে। যেমন অর্ধযোগ এক, এখানে অর্ধেক, এখানে কি হয়েছে? অর্ধেক হয়েছে। তারপরে হৃদয় যোগ উপরে, এখানে কি হয়েছে? হৃদয় পরে। এই যে হস্যটা লোপ পেয়েছে, এখানে হস্যটি লোপ পেয়েছে। তারপরে এই যে অর্থে, আমরা যদি অর্থে বলি, এই যে অর্থযোগ এ, এটা একবারে হয়ে গেছে অর্থে।
এবারে 20 যোগ 1 কুড়িক, এই যেখানে এ শব্দটি লোপ পেয়েছে। তারপরে 2 যোগ 1, এখানে হস্যইটি অন্তুস্তয়ে পরিণত হয়েছে। নেক্সট, বাংলা উচ্চারণে সাধারণত শব্দের অন্ত অলোপ পায়, ফলে পরবর্তী স্বর পূর্ববর্তী হসন্ত বর্ণে যুক্ত হয়। অর্থাৎ আমরা যখন বাংলা উচ্চারণ করি সাধারণত সেই শব্দের অন্তে অটা লোপ পেয়ে যায়, ফলে পরবর্তী স্বর পূর্ববর্তী হসন্ত বর্ণে যুক্ত হয়ে যায়। যেমন জন যোগ 1 জনেক, আর যোগ 1 আরেক, বার যোগ 1 বারেক, এই যে এইগুলো। তারপরে ব্যঞ্জন বর্ণ পরে থাকলে, যদি ব্যঞ্জন বর্ণ পরে থাকে এবং পূর্ববর্তী স্বরের অনেক সময় লোপ হয়। যেমন কাঁচা যোগ কলা কাঁচকলা, যদি ব্যঞ্জন বর্ণ যদি পরে থাকে সেক্ষেত্রে পূর্ববর্তী স্বরের অনেক সময় স্বরটি অনেক সময় লোপ পায়। যেমন কাঁচা যোগ কলা অর্থাৎ কাঁচকলা, এই যেখানে আকারটি লোপ পেয়েছে, এই যে আ স্বরটি এখানে লোপ পেয়েছে। তারপরে ঘোড়া যোগ দৌড় ঘোড়দৌড়, এখানে ঘোড়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়ার ক্ষেত্রে এখানে আ স্বরটি কিন্তু লোপ পেয়েছে। এছাড়া সংস্কৃতের বিসর্গ বহুপদ বাংলায় অকারান্ত ধরা হয়, তাই এই শব্দগুলির সন্ধি অকারান্ত শব্দের সন্ধির নিয়মেই হয়। অর্থাৎ সংস্কৃতের বিসর্গ আন্ত বহু পদ বাংলায় অকারান্ত ধরা হয়, তাই এই শব্দগুলির সন্ধি অকারান্ত শব্দের সন্ধি নিয়মেই হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি মন যোগ অন্তর, তোমরা দেখতে পাচ্ছ মন যোগ অন্তর অর্থাৎ মনান্তর, এখানে এই যে মন শব্দটি। তারপরে এখানে যশ যোগ আকাঙ্ক্ষা যশাকাঙ্ক্ষা অর্থাৎ যশ শব্দটি। তো আমাদের স্বরধ্বনি এখানেই শেষ, এবং এরপরে নিপাতনে যে সন্ধি আছে সেই ব্যতিক্রমী সন্ধি, যেটা একদম অন্যরকম সন্ধি, এবং এরপরে তোমাদের পরে নেক্সট ক্লাস নেব ব্যঞ্জন সন্ধি। এবং ব্যঞ্জন সন্ধি সেক্ষেত্রে অনেক নিয়ম আছে। তোমাদের এই ক্লাসগুলির প্রত্যেকটা ক্লাস যেমন মক টেস্ট দেওয়া হচ্ছে, এখানেও তোমাদের মক টেস্ট দেওয়া হবে। আজকে দেওয়া হয়নি, এই মক টেস্টগুলো তোমাদের অবশ্যই, তোমাদের হোমওয়ার্কগুলো এবং মক টেস্টগুলো অবশ্যই তোমাদের টেলিগ্রামে দেওয়া হবে। সেই মক টেস্টগুলো তোমরা অবশ্যই করবে সেইগুলো, এবং তোমরা এই ক্লাসের সাথে যুক্ত হয়ে থাকো টেস্ট আইকিউ এর সাথে। অবশ্যই তোমরা আগামী দিনে সাফল্য অর্জন করবে। তোমাদের অন্যান্য প্রত্যেকটি স্যার তোমাদের খুবই ভালোভাবে পড়াবে যত্ন সহকারে। আজকে আপাতত তোমাদের এখানেই শেষ করছি।